সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব সুবোধ ঘোষের লেখা উপন্যাস সুজাতা। অনেকেই লেখেন, কিন্তু পাঠক প্রিয় হয়ে থাকার পাশাপাশি লেখকদের লেখক হয়ে ওঠার দুর্লভ সৌভাগ্য অর্জন করেন মাত্রই ২-৪ জন। সুবোধ ঘোষ ছিলেন এমনই বিরল গোত্রের এক সাহিত্যিক। পাঠক হৃদয়ে তাঁর আসন প্রথমাবধি। লেখককুলেরও তিনি চিরকালীন প্রেরণা। বহু স্মরণীয় চরিত্রের স্রষ্টা সুবোধ ঘোষ বিষয়ের বৈচিত্র্যে বিস্ময়কর, ভাষার ঐশ্বর্যে দীপ্যমান। তাঁর লেখা সুজাতা যে আলাদাভাবে চলচ্চিত্রায়িত হয়েছে হিন্দি এবং বাংলাতে, মঞ্চে বেতারে বারবার হয়েছে অভিনীত। সর্বভারতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রেও যে উপন্যাস তাকে এনে দিয়েছিল শ্রেষ্ঠ কাহিনীকারের সম্মান। আজ পড়ব সেই উপন্যাস, এবং উপন্যাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এইরকম আরও সুন্দর সুন্দর গল্প এবং উপন্যাস শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি সুজাতা। শালবনে ঘেরা এই ছোট শহরের কিনারায় ওই শান্ত বাংলো বাড়িটার নীরব বাতাস আজকাল যখন তখন গুনগুন করে ওঠে। গুনগুন করে একটা দোলনা দোলানো আর ঘুম পাড়ানো গান। কখনো আয়া, আর কখনো বা স্বয়ং চারুই গান করে। প্রায় 1 বছর হলো একটি দোলনা দুলছে এই বাড়ির ভিতরে। চারুর মনের এতদিনের একটা স্বপ্নই যেন সত্য হয়েছে। বিয়ের পর প্রায় 10টা বছর ধরে শুধু বই পড়ে পড়ে, কাঁটা কুরুশ নেড়ে চেড়ে, সিল্কের আর উলের ফুল তুলে তুলে আর বাংলোর লনে মরশুমি ফুল ফুটিয়ে ফুটিয়ে যেন হাঁপিয়ে পড়েছিল জীবন। তারপরেই এক নতুন বেদনায় চারুর চোখ দুটিকে জলে ভাসিয়ে দিয়ে যেদিন একটা নতুন প্রাণের কান্না বেজে উঠল চারুর বুকের কাছে, সেদিন যেন নতুন করে হেসে উঠল চারুর ওই হাঁপিয়ে পড়া জীবন। যে চারু যখন তখন এই বাংলো বাড়ির নিভৃতে যে কোনো একটা সোফায় ঘুমিয়ে পড়ত, ঘুমোতে ভালোবাসত যে চারু, সেই চারুই এখন যেন সারাটা রাত জেগে থাকতে ভালোবাসে, কারণে অকারণে। আর যখন তখন ছোট্ট একটি 1 বছর বয়সের মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগে চারুর। ব্যাপার দেখে হেসে ফেলেন উপেন। ঘুম ভাঙালে এত রাগ করত যে ঘুম কাতুরে চারু, সে আজ কেমন জব্দ হয়েছে। চারুও বলতে ছাড়ে না, মশাই বা কি কম জব্দ হয়েছে? উপেন বলে, আমার জব্দের কি দেখলে? চারু বলে, অফিস থেকে আর ক্যাম্প থেকে এখন সন্ধ্যের আগেই ঘরে ফিরতে হচ্ছে কি না। উপেন আর প্রতিবাদ করে না, করতে ইচ্ছাও করে না। চারুই আবার একটা পুরনো অভিমানের জেদ টেনে হেসে হেসে কথা শোনায়, যাক তবু যে মেয়ের টানে তাড়াতাড়ি ঘরে ফিরছ, এটাও কি আমার কম ভাগ্যের কথা? উপেন বলে, শুধু কি মেয়ের টানে? চারু বলেন, রাখুন মশাই, আর কথা বাড়াবেন না। সেসব কথা কিছুই ভুলিনি। রাত 9টা পর্যন্ত অফিসের ফাইল না ঘাঁটলে ঘুম আসতো না যার চোখে। ঘরে যে একটা মানুষ আছে সে কথা ভুলেও একবার ভাবতে পারতো না যে মানুষ। উপেন বলে, কিন্তু 9টা বছর ধরে অফিসে যেতে প্রতি সপ্তাহে 5 দিন আমাকে লেট হতে হয়েছে কেন? কিসের টানে? চারুর একটা হাত টেনে ধরতেই উপেনের হাত ছাড়াবার চেষ্টা করে চারু, কিন্তু পারে না। হেসে ফেলে চারু। আজকাল এই বাংলো বাড়ির ভিতরে প্রতি সন্ধ্যাতেই এইরকম মিষ্টি হাসির ঝংকার বেজে ওঠে। দোলনার কাছে এগিয়ে যেয়ে ঘুমন্ত মেয়ের মুখের দিকে দুজনেই তাকিয়ে থাকে। এখনও 1 বছর বয়স হয়নি, কিন্তু উপেন ও চারুর ভালোবাসার জীবনের যে স্বপ্ন আজ স্নিগ্ধ, সুন্দর ও কোমল একটি ফুলের মতো রূপ নিয়ে ফুটে উঠেছে আর দোলনায় দুলছে, তার একটা নামও দিয়ে ফেলেছে চারু। ওর নাম রমা। উপেনের মুখের দিকে তাকিয়ে একটা রহস্যের কথা বলতে গিয়ে ঝক করে হেসে ওঠে চারুর চোখ। স্বপ্নের মধ্যেই হঠাৎ ওই নাম ধরে মেয়েটাকে ডেকে ফেলেছিলাম, তাই। যখন তখন দোলনার কাছে এসে ঘুমন্ত রমাকে কোলের উপর তুলে নিয়ে বসে থাকে চারু। রমার গালে গাল ঠেকিয়ে
দুর্নিবার এক আদরের আবেশে যেন মুগ্ধ হয়েই ডাকতে থাকে চারু, রমা, রমু, রমা। এই ডাকটা যেন চারুর বুকের ভিতর থেকেই মধুরতার বিহ্বল শোনিতের শিহর হয়ে আপনা থেকেই ভাষা হয়ে ফুটে উঠেছে। আড়াল থেকে তাকিয়ে দেখতে থাকে উপেন। তারপরে ব্যস্ত হয়ে ছুটে আসে হিংসুকের মতো একটা আগ্রহ নিয়ে, দাও দাও, ওকে আমার কাছে দাও, তুমি ওই সোফায় বসে এখন একটু ঘুমিয়ে নাও। চারুর হাত থেকে রমাকে তুলে নিয়ে ঘরের ভিতর পায়চারি করে বেড়ায় উপেন। বৃথায় একটা আয়াকে রাখা হয়েছে। নানা কথার মাঝখানে উপেন হঠাৎ আক্ষেপ করে, তুমি যদি দিনরাত এটাকে ঘাঁটাঘাঁটি করবে তবে পয়সা খরচ করে আয়া রাখবার দরকার কি? চারু বলে, ওসব স্টাইল আমার সহ্য হবে না, আয়া রাখবার দরকার নেই, আয়া ফায়ার হাতে মেয়েকে ছেড়ে দিতে পারবো না। ঠিক কথা, 1 বছরের মধ্যে শুধু মাঝে মাঝে দোলনা দোলানো ছাড়া আয়াকে আর কোনো কাজ করতে দেয়নি চারু। আয়ার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না। প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হয়ে রয়েছে চারুর অন্তরাত্মা। উপেন অনুযোগ করলে চারু প্রতিবাদ করে, না না, এই কাজ পরকে দিয়ে হয় না। কেন? কেন আবার কি? নিজের মনের আনন্দকে যেমন পরকে দিয়ে হাসিয়ে নেওয়া যায় না। তোমার পয়সা বাঁচবার ইচ্ছে থাকলে আয়াকে বিদেয় করে দিতে পারো। এইভাবেই রমা নামে মাত্র 1 বছর বয়সের শিশু ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে এই বাংলো বাড়ির হাসি, গান, অভিযোগ আর ঝগড়া সবই যেন মিষ্টি সুরে বাজে। ওই রমারই জন্মদিন দেখা দিল একদিন। শালবনে ঘেরা ছোট শহরের কিনারায় রেল ইঞ্জিনিয়ার উপেনের বাংলো বাড়ির লনের উপর উৎসবের আয়োজন রঙিন হয়ে উঠল। মাইল 5 দূরে এক পাহাড়ি নদীর স্রোতের উপর রেলওয়ের জন্য ব্রিজ নির্মাণের পর্ব চলছে এখন। বিকাল হবার আগেই ঘরে ফেরবার জন্য ব্যস্ত হয়ে উঠল উপেন। ক্যাম্পের অফিসের খাতাপত্র সই করে বাইরে এসে দাঁড়ায় উপেন। ওভারসিয়ার এসে সম্মুখে দাঁড়ায়। ওভারসিয়ার খুশি মনে জানায়, সুসংবাদ আছে স্যার। সুসংবাদ এই যে কাজ ছেড়ে দিয়ে আর কোনো কুলি পালিয়ে যায়নি, কারণ কলেরার ভয় কমে গিয়েছে। ডাক্তার এসে পড়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে, জল ফিল্টার করার ব্যবস্থা হয়েছে। মাত্র 2টো মৃত্যু হয়েছে কাল রাত্রে। আর নতুন করে কোনো কেসও হয়নি, মৃত্যুও হয়নি। খুশি মনে ট্রলির উপর উঠে বসে উপেন। পা চালায় ট্রলিম্যান। ছাতার ছায়ায় বসে উপেন দুপাশের ফোটা পলাশের শোভা দেখতে দেখতে মুগ্ধ হয়ে যায়। তারপরেই নিজের হাতের ফাইলের ভিতর থেকে ছোট একটা ফটো বের করে মুগ্ধ চোখের সামনে তুলে ধরে 1 বছর বয়সের একটি মেয়ের মুখের ছবি। হেসে ওঠে উপেনের সারা মুখ। বাংলোর বারান্দায় যখন উপেনের পায়ের শব্দ বেজে উঠল তখন সন্ধ্যা হয়ে আসছে। লনের উপর টেবিল সাজাতে আরম্ভ করেছে বয় আর বেয়ারা। আর ঘরের ভিতর আয়ার সঙ্গে চারুর তর্ক চলছে। আয়া বলে, বেবিকে আমার কাছে এখন দাও মেম সাহেব, তুমি তোমার কাজ করো। চারু বলে, আমার আবার কাজ কি এখন? আয়া বাইরের বারান্দার দিকে চকিতে দৃষ্টি নিক্ষেপ করে বলে, শুনতে পাচ্ছ না? সাহেব এসে পড়েছেন। হ্যাঁ, শুনতে পায় চারু। বারান্দার দিক থেকে উপেনের পায়ের শব্দ ধীরে ধীরে এই ঘরের দিকেই এগিয়ে আসছে। রমাকে নিয়ে আয়া চলে যেতেই ঘরের ভিতর প্রবেশ করে উপেন। গলার টাই কলার খুলতে খুলতে উপেন একটা ধূর্ত দৃষ্টি তুলে চারুর মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, আজ তাহলে তোমার মেয়ের জন্মদিন? চারু বলে, আজ তোমার মেয়ের জন্মদিন। উপেন বলে, তারপর? তারপর মানে? তার মানে আর 1 বছর পর আবার জন্মদিন হবে রমার। উপেন বলে, আমি জানতে চাই প্রত্যেক বছর কি শুধু রমারই জন্মদিন হবে? চারু ভ্রুকুটি করে, সাবধান। উপেন বলে, কি? চারু বলে, আর নয়, একটিকে নিয়েই মায়ার জ্বালায় মরছি। চোখের ঘুম পর্যন্ত ভয়ে পালিয়ে গিয়েছে। এই একটি ভালো, রক্ষে করুন ভগবান, আর চাই না। গায়ের শার্ট খুলে হুকের সঙ্গে দুলিয়ে দিয়ে চারুর মুখের দিকে তাকাতেই চারুর চোখে পড়ে একটা জিনিস, উপেনের কনুইয়ের কাছে সুতো দিয়ে বাঁধা একটা মাদুলি। চমকে ওঠে চারুর চোখ। সর্বনাশ,
ওটা তুমি এখনো পড়ে রয়েছ? ব্যস্তভাবে এগিয়ে আসে এবং মাদুলিটাকে খুলে ফেলবার জন্য হাত বাড়ায় চারু, কিন্তু উপেন সরে যায়। থাক না, তাতে কি হয়েছে? চারু বলে, না আর নয়। উপেন বলে, কি যে বলো, পিসিমার দেওয়া এমন একটা পয়া জিনিস, গুরুজনের ইচ্ছের অমান্যি করতে নেই। একদিন তুমিই না রাগ করেছিলে এই মাদুলি পড়তে চাইনি বলে? চারু বলে, আর রাগ করব না। উপেন বলে, কেন? চারু বলে, মাদুলির কাজ তো হয়ে গিয়েছে। উপেন সরে যায়, কিন্তু চারু ছাড়ে না। স্বামী স্ত্রীতে একটা ধস্তাধস্তির মতোই ব্যাপার বেঁধে ওঠে এই বাংলো বাড়ির এক কক্ষের নিভৃতে। না আর নয়, রক্ষে করুন ভগবান। বলতে বলতে সজোরে উপেনের হাতটা চেপে ধরে মাদুলিটা এক টান দিয়ে খুলে ফেলে চারু, আর ব্লাউজের গলার ফাঁক দিয়ে টুপ করে ফেলে দেয়। সরে যায় চারু। বেঁচে থাক আমার ওই একটি, আর চায় না। যেন পাল্টা একটা মিষ্টি প্রতিশোধ নেবার জন্য চারুর কাছে এগিয়ে আসতে থাকে উপেন। অকস্মাৎ বাইরের বারান্দায় ধ্বনিত হয় একটা কণ্ঠস্বর, হুজুর। বাধা পেয়ে থমকে দাঁড়ায় উপেন। উৎকর্ণ হয়ে শোনে, আবার ডাক শোনা যায়, হুজুর। জানালার কাছে এগিয়ে এসে কৌতূহলের চক্ষু নিয়ে বাইরের বারান্দার দিকে তাকায় উপেন। চারু প্রশ্ন করে, কি? উপেন বলে, একটা মেয়ে। চারু বিস্মিত হয়, মেয়ে? উপেন বলে, হ্যাঁ, রমার মতনই। চারু বলে, তার মানে? উপেন বলে, এই 1 বছর বয়স, সামান্য কিছু বেশিও হতে পারে। এইটুকু একটা মেয়ে। বারান্দার প্রান্তে এক কোণে একজন চৌকিদার আর 2জন দিন দরিদ্র চেহারার কুলি শ্রেণীর মানুষ দাঁড়িয়েছিল, আর বারান্দায় মেঝের ওপর শোয়ানো ছিল এক টুকরো ছেঁড়া কম্বলে জড়ানো 1.5 বছর বয়সের একটা ঘুমন্ত মেয়ে। ধমকের মতো কর্কশ স্বরে প্রশ্ন করে উপেন, কি চাও? চৌকিদার বলে, এই মেয়েটার কি হবে হুজুর? উপেন বলে, তা আমি কি জানি, ওটা কার মেয়ে? একজন কুলি বলে, আপনার ট্রলি কুলি বুধনের মেয়ে। উপেন বলে, বুধন? সেই ভাল্লুকে আঁচড়ানো মুখ, রোগা লোকটা? কুলি বলে, হুজুর। উপেন বলে, লোকটা কি পালিয়েছে? চৌকিদার বলে, মরেছে। উপেন বলে, অ্যাঁ? চৌকিদার তখন বলে, লোকটা মরেছে, লোকটার বউটাও মরেছে। উপেন বলে, কেমন করে? চৌকিদার বলে, কলেরাতে। কিন্তু আমার অপরাধটা কি হলো? এখানে ওদের মেয়েকে নিয়ে এসেছো কেন? চৌকিদার তখন বলে, কোথায় কার কাছে থাকবে মেয়েটা? ধমক দেয় উপেন, আমি কি জানি, যাও যাও, সরে পড়ো। মোটর গাড়ির হর্ন শোনা যায়। রমার জন্মদিনের উৎসবে নিমন্ত্রিতেরা একে একে আসতে আরম্ভ করেছে। উপেন আরও ব্যস্ত হয়ে হাঁক দেয়, যাও যাও, চলে যাও, এখানে এসে গোলমাল করো না। ব্যস্তভাবে একটা শার্ট গায়ে জড়িয়ে ঘরের বাইরে এসে দাঁড়ায় উপেন, উৎসবের আসরে অভ্যাগতদের অভ্যর্থনা করাবার জন্য। চৌকিদার আর কুলি 2জনে কম্বলে জড়ানো শিশুকে নিয়ে লনেরই আর এক প্রান্তের শেষ কোণে এক গাছের তলায় গিয়ে বসে থাকে। এতক্ষণ ধরে অপলক চোখ নিয়ে আগন্তুক মেয়েটার দিকে দেখছিল চারু। মাঝে মাঝে ছটফট করছিল চোখ দুটো। উপেন চলে যেতেই কেন যেন ব্যস্তভাবে একবার ডাক দিল চারু, আয়া, আয়া। আয়া আসতেই আবার বারান্দায় এসে দেখতে পায় চারু। চলে গিয়েছে লোকগুলি। আয়া প্রশ্ন করে, কি? চারু বলে, কিছু না। আয়ার হাত থেকে রমাকে কোলে নিয়ে লনের উপর সাজানো আসরের দিকে এগিয়ে যায় চারু। চায়ের আসর। অভ্যাগতরা রমাকে আদর করলেন। একটা টেবিলের উপর নানা উপহারের এক স্তূপ তৈরি হয়ে গেল। বয় চা পরিবেশন করে, অভ্যাগতেরা আলাপ করেন। মাত্র 10-12 জন অভ্যাগত, কতিপয় মহিলাও আছেন। সকলেই সম্পন্ন সমাজের মানুষ, কেউ অফিসার, কেউ ব্যবসায়ী, কেউ জমিদার। একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, বেশিরভাগ অভ্যাগতেরই সঙ্গে একটি করে কুকুর। কারো কোলের উপর সুন্দর একটি তিব্বতী পুডল, কেউ শিকল ধরে আছে তার প্রিয় হাউন্ড আর টেরিয়ারকে, কারো স্প্যানিয়েল সামনে 2 পা দিয়ে প্রভুরই গলা জড়িয়ে অনবরত কান দোলায়। নিজের নিজের কুকুরের প্রতি কার কত মায়া তাই নিয়ে একটা আলোচনার কলরব জাগে আসরে।
কার কুকুর কি খেতে ভালোবাসে আর কত বুদ্ধিমান ব্যাখ্যা করে বলতে থাকেন অভ্যাগতেরা। সবচেয়ে বিস্ময়কর প্রীতির কাহিনী বর্ণনা করেন এসডিও চক্রবর্তী। কুকুরের মুখের কাছে একটি বিস্কুট এগিয়ে দেন চক্রবর্তী। কুকুরটা কামড় দিয়ে বিস্কুট ভাঙে। সেই ভাঙা বিস্কুট নিজের মুখেই ফেলে দিয়ে চক্রবর্তী বলেন, আমার টম সারা রাত আমার বুকের উপরেই শুয়ে থাকে। এ যে কি মায়া, সেটা আর বুঝিয়ে বলতে পারবো না। আশ্চর্য, কোথা থেকে এরকম মায়া আসে মানুষের মনে। আসরের চায়ের টেবিলের কাছে কখনো বসে আর কখনো ঘুরে বেড়াতে থাকে উপেন আর চারু। এরই মধ্যে হঠাৎ মাঝে মাঝে দুজনেরই চোখের দৃষ্টি ছুটে যায় লনের প্রান্তে একটা গাছতলার দিকে, যেখানে তখনও চুপ করে বসে আছে চৌকিদার, সেই দুজন কুলি, আর ঘাসের উপর শোয়ানো ওই কম্বলে জড়ানো সেই শিশু। মাঝে মাঝে আনমনা হয়ে যায় উপেন আর চারু। একটা অস্বস্তির ভাব হঠাৎ বিচলিত করে চোখের দৃষ্টি। তারপর আবার প্রসন্ন হাস্যে অভ্যাগতদের সঙ্গে আলাপ করে। বেয়ারাকে কাছে ডেকে উপেন দূরের গাছতলার দিকে তাকিয়ে নির্দেশ দেয়, ওদের চলে যেতে বলো। চক্রবর্তী প্রশ্ন করেন, কে ওরা? উপেন বলেন, কোথা থেকে একটা বাচ্চাকে নিয়ে এসে বলছে। সাগ্রহে লাফ দিয়ে উঠে দাঁড়ান চক্রবর্তী, লেপার্ডের বাচ্চা? উপেন বলে, না। চক্রবর্তী বলেন, হরিণের? আমি জীবজন্তুর বাচ্চা বড় ভালোবাসি মিস্টার রায়। উপেন হাসে, না না, হরিণের বাচ্চা টাচ্চা নয়। গাছতলার দিকে যাবার জন্য পা বাড়িয়ে ব্যস্তভাবে চক্রবর্তী বলেন, ভাল্লুকের বাচ্চা বোধ হয়। উপেন বাধা দিয়ে বলেন, মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা? হতাশ হয়ে আর যেন ক্ষুদ্র একটি তুচ্ছতার ধিক্কার ধ্বনিত করে বসে পড়েন চক্রবর্তী। উৎসবের আসর ভাঙতেই লনের প্রান্তে গাছতলায় বেয়ারার গর্জন শুনে এগিয়ে যায় উপেন আর চারু। উপেন বিরক্ত হয়ে পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে চৌকিদারকে বলে, এই নাও, আর এই মুহূর্তে ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাও। চৌকিদার বলে, যাব কোথায় হুজুর? এই মেয়েকে এই তল্লাটেই কেউ ঘরে রাখতে রাজি হবে না। কেন? খুব ছোট জাতের মেয়ে, কাছাকাছি 10 গাঁয়েও ওই জাতের কোনো লোক নেই। অন্য গায়ে খোঁজ করো। করব হুজুর, কিন্তু সেই কটা দিন কোথায় থাকবে মেয়েটা? একজন কুলি বলে, মেয়েটাকে তো শেয়ালে নিয়েই যাচ্ছিল, ভাগ্যিস আমরা হঠাৎ পৌঁছে গেলাম। চারুর চোখ আতঙ্কে ও বেদনায় শিউরে ওঠে। উপেনও যেন অস্বস্তি আর অপ্রস্তুত অবস্থায় বারবার চারুর মুখের দিকে তাকাতে থাকে। উপেন আমতা আমতা করে চারুকে উদ্দেশ্য করেই বলে, যেন একটা পরামর্শ খুঁজছে উপেন। তাহলে যাকগে, এসব ঝঞ্ঝাট কি বলো, নিয়েই যাক। চারু বলে, কিন্তু কি বলছো তুমি? শেয়ালে নিয়ে যাবে মেয়েটাকে? উপেন বলে, না তা বলছি না, কিন্তু। চারু ডাক দেয়, আয়া। উপেন যেন এতক্ষণে সাহস পেয়ে আরও জোর গলায় চেঁচিয়ে ওঠে, আয়া। আয়া আসতেই চারু বলে, মেয়েটাকে কটা দিন পুষতে পারবে? আয়া বলে, পারবো না কেন, আমার কাজই তো তাই। চারু বলে, তাহলে নিয়ে চলো মেয়েটাকে, গরম জল দিয়ে চান করিয়ে একটা গরম জামা কাপড় পরিয়ে দাও এখনই। চৌকিদার ও কুলিরা খুশি হয়ে আভূমি প্রণত হয়ে সেলাম জানায়, সেলাম সাব, সেলাম মেম সাব। উপেন আর চারু দুজনেই যদি নিজের নিজের মনটাকে চিনতে পারত, তবে বোধহয় দুজনে আজই সাবধান হয়ে যেত এবং অরণ্য সাপদের শাবকের মতো অতি ছোট জাতের একটা মেয়েকে এই বাংলো বাড়ির এক নিভৃতে প্রাণ বাঁচানো একটা আশ্রয় দিত না। উপেন জানে, চারুও বিশ্বাস করে, এই ঝঞ্ঝাট মাত্র কয়েকটা দিনের জন্য। তারপর নিকটে বা দূরের গাঁয়ের ওই জাতের কোনো লোক খুঁজে বের করে মেয়েটাকে তার হাতে গছিয়ে দিতে হবে। তার জন্য হয়তো কিছু টাকা চাইবে লোকটা, নিক না। 100 বা 200 টাকা নিয়ে কোনো জাতের লোক যদি মেয়েটাকে পুষতে নিয়ে যায়, তবে ভালোই তো। চৌকিদার বলে গিয়েছে, জাতের লোক খুঁজে আনবে। উপেন বলে, যত শিগগির পারো নিয়ে এসো। এই বাংলো বাড়ির সীমার মধ্যে একটা মানুষের মেয়ের আবির্ভাবকেও অতি সাধারণ একটা ঘটনা হিসেবেই গ্রহণ করেছে চারু আর উপেন। এই বাড়ির দেওয়ালের খোপের মধ্যে যেমন কদিনের জন্য নতুন শালিক এসে ঠাঁই নেয়,
আবার কদিন পরেই উধাও হয়ে যায়, তেমনই একটা ঘটনা মাত্র। মেয়েটা আছে, কদিন পরে কেউ এসে নিয়ে যাবে, ব্যাস, এর চেয়ে বেশি কিছু চিন্তা করার ব্যাপার এর মধ্যে নেই। ক্লাবের ঘড়িতে যখন রাত 9টার ইঙ্গিত ঢং করে বেজে ওঠে, তখন ঘড়ির দিকে তাকিয়ে বিলিয়ার্ড খেলার লাঠি থামায় উপেন, আর ঘরে ফিরে যাবার কথা মনে পড়ে। বাংলো বাড়ির 2 কক্ষে তখন 2টি শিশু জীবনের ঘুমন্ত রূপ নিঃশব্দে ফুটে রয়েছে। একটি ঘরে চারুর বুকের কাছে ঘুমন্ত রমা, পীযূষ ভারে কোমল একটি উত্তাপের নীরের মধ্যে সুপ্ত হয়ে রয়েছে একটি শিশু মেয়ে। আর অন্য একটি ঘরে আরেকটি শিশু মেয়ে নতুন বিছানায় একা একা ঘুমোয়। তার তৃষ্ণার্ত অধরের কাছে দুধের বোতল শিথিলভাবে পড়ে রয়েছে। একটি শিশু হলো এই বাড়ির এক দম্পতির শোণিত স্নেহের সৃষ্টি। আর একটি শিশু দেখে মনে হয় এই পৃথিবীতে যেন একা একা হঠাৎ চলে এসেছে, এখনো মানুষের কোল পায়নি। বাংলো বাড়ির দেওয়াল ঘড়িতে একতারার সুরের টোকার মতো রিম রিম করে সময়ের সংকেত বাজে। চমকে ওঠে চারু, তন্দ্রা ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে ভ্রুভঙ্গি করে আর আপন মনেই আক্ষেপ করে, ইস, ভদ্রলোকের কাণ্ডজ্ঞান আর কোনোদিনও হবে না। 9টা বাজলো, এখনো ঘরে ফেরার নাম নেই। কি যেন মনে পড়ে যায় চারুর। ধীরে ধীরে ওঠে, পা টিপে টিপে এগিয়ে যায়। এই বারান্দা আর ও বারান্দা পার হয়ে ছোট একটি ঘরের কাছে এসে দাঁড়ায়। দরজায় ঠেলা দেয়, দেখতে পায় মেঝের উপর পড়ে অঘরে ঘুমোচ্ছে আয়া। তারপরেই ঘরের আর এক প্রান্তে দৃষ্টি ছুটে যায়, দেখতে পায় সদ্য ফোটা ফুলের কুঁড়ির মতো একটা ঘুমন্ত মেয়ের মুখ। তার ঠোঁটের কাছ থেকে সরে গিয়েছে দুধের বোতল, একটা স্নেহশীল শীতল ও কঠিন জড় পদার্থ ওই বোতলটা। যেন মনের ভুলেই হঠাৎ দুধের বোতলটাকে মেয়ের মুখের কাছে এগিয়ে দেবার জন্য হাত তুলে এগিয়ে যায় চারু, কিন্তু ভুল বুঝতে পেরে থমকে দাঁড়ায়। থাক, এতটা বাড়াবাড়ি দরকার নেই। তাছাড়া একটা ছোট জাতের বাচ্চাকে ছোঁয়াছুঁয়ি করারও তো দরকার মনে পড়ে না। আয়াকেই ডাক দেয় চারু। ঘুম থেকে উঠে আয়ায় নিজের হাতে দুধের বোতলটাকে মেয়েটার মুখে ছুঁয়ে দেয়। পায়ের শব্দ বাজে বাইরের বারান্দায়। ফিরে এসেছে উপেন। সোফায় বসে জুতোর ফিতে খুলতে খুলতে হাঁক দেয় উপেন, সবাই ঘুমিয়ে পড়লে নাকি এরই মধ্যে? চারু এসে বলে, কি বললে? উপেন বলল, মেয়েটা ঘুমিয়ে পড়েছে বুঝি? চারু বলে, রমাও ইঞ্জিনিয়ারিং করে নাকি যে রাত 9টা পর্যন্ত জেগে থাকবে? আমি তোমার মেয়েটার কথা জিজ্ঞাসা করছি না, ওই যে নতুন একটা অম্বালিকা এসেছে সেই মেয়েটা। চমকে ওঠে চারু, বেশ তো, মুখে মুখে সুন্দর একটা নামও দিয়ে ফেললে দেখছি। উপেন বলে, হ্যাঁ, নামটা হঠাৎ মুখে এসে গেল, কি করব বলো, রমার নামটাও তো তুমি হঠাৎ স্বপ্নের মধ্যে বলে ফেলেছিলে না? গম্ভীর হয় চারু, হ্যাঁ। উপেন বলে, কি করছে অম্বালিকা? চারু বলে, আয়ার ঘরে ঘুমোচ্ছে। যে পিসিমার দেওয়া মাদুলি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হাসাহাসির ব্যাপার হয়ে গেল, তিনি হলেন উপেনের দুঃসম্পর্কের পিসিমা। শ্যামবাজারে এখনও সেকেলের ঢঙের চক মিলান যেসব দালান বাড়ি দেখা যায়, এবং তারই মধ্যে যে বাড়িটা আজও পুরনো সৌষ্ঠব নিয়ে অটুট হয়ে রয়েছে, সেই বাড়িটা হলো পিসিমার বাড়ি, পিসিমারই সম্পত্তি। সংসারে একটিমাত্র স্নেহের দায় আছে পিসিমার, তার নাম অধীর, পিসিমার নাতি, পিসিমার একমাত্র মেয়ের একমাত্র ছেলে। মেয়ে মারা যাবার পর এই নাতিকে কোলে নিয়ে শোক ভুলেছিলেন পিসিমা। অসুস্থ শরীরে স্বাস্থ্য সঞ্চয়ের জন্য, অর্থাৎ চিকিৎসকের নির্দেশ হাওয়া বদল করতে মাঝে মাঝে ছোটনাগপুরে শালবনের কোলে ছোট পাহাড়ের গা ঘেঁষা সুবর্ণরেখার এক স্রোতের ধারে এই ছোট রেলটাউনে এসে আত্মীয় উপেনেরই এই বাংলো বাড়িতে থেকে যেতেন পিসিমা। পিসিমা এখানে এসেও নাতির জন্য উদ্বেগ প্রকাশ করে মাঝে মাঝে সংসারের মায়ার তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাতেন। চারুর ছেলেপিলে হয় না, চারুর সংসারটাকেই তাই বড় মায়াহীন আর শূন্য বলে মনে হয়েছিল পিসিমার। কিন্তু এইবার খুশি হয়েছেন। এতদিনে এই বাড়ির বুকে এক শিশুর কান্নায় সংসারের মায়া জেগে উঠেছে। সার্থক হয়েছে তাঁর মাদুলি। সেই কবে
মাত্র 2 মাস বয়সের রমাকে আদর করে একদিন চলে গেলেন পিসিমা। যাবার আগে অনেক কথাই বলে গেলেন পিসিমা। কলকাতার কবে বাড়ি ফিরবে উপেন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। সমাজের কথা বলেন, এইটুকু শিশু রমারও ভবিষ্যতের অর্থাৎ বিয়ের কথা বলেন। নিজের বংশগর্বের উল্লেখ করে উপেনকে স্মরণ করিয়ে দেন, রমাকে বড় বংশের ঘরে দিতে হবে। বংশে বড়, বিষয়ে বড়, শিক্ষায় বড়, এমনই একটি ঘরে। পিসিমার কথার মধ্যে প্রচ্ছন্নভাবে যেন একটা উদ্দেশ্যের পরিচয় পাওয়া যায় এবং মনে হয় বড় বলতে তিনি তাঁরই ঘরের কথা বলছেন। উপেনের টাকা কড়ি বেশ আছে, পিসিমা ভুলতে পারেন না সেই সত্য। কলকাতা থেকে এক বিখ্যাত কথক ঠাকুরকে নিয়ে এসে এখানেই 1 বছর বয়সে রমার জন্ম মাসের সারা মাসটায় বেশ ঘটা করে চণ্ডীপাঠ করাবেন, এই আনন্দের একটা ইচ্ছা জানিয়ে চলে গিয়েছেন পিসিমা। কিন্তু আজও আসতে পারেননি। মাসটা যে শেষ হতে চলল, কেন এলেন না পিসি? তিনি কি আবার বাতের ব্যথায় কাবু হয়ে পড়েছেন? চিঠি দেওয়া হয়েছে পিসিমাকে, কিন্তু সে চিঠির উত্তর আজও এলো না কেন? উপেন আর চারুর চিন্তার প্রশ্নগুলিকে নিশ্চিন্ত করে দিয়ে সেদিনই কলকাতা থেকে সন্ধ্যার ট্রেনে উপস্থিত হলেন সেই বিখ্যাত কথক ঠাকুর। গঙ্গা জলে ভরা প্রকাণ্ড একটা তামার কলসি নিজের হাতেই বহন করে স্টেশন থেকে এতটা পথ হেঁটে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন পিসিমার চিঠি। নাতি অধীরের পরীক্ষা, তাই আসতে পারলেন না পিসিমা। কথক ঠাকুর বললেন, কথকতা আমার পেশা নয়, আমি সত্যিই কথক নই, বলতে পারেন ধর্মপ্রবক্তা। আমি ইংরাজির অধ্যাপক, চণ্ডীপাঠ করি নিজের মনে তৃপ্তির জন্য এবং যারা ধর্মের তত্ত্ব একটু কষ্ট করে বুঝতে চায় তাদের জন্য। শুনে একটু যেন ঘাবড়েই যায় উপেন এবং সত্যিই বোকা ছাত্রের মতো একটু ভয় পেয়ে বলে ফেলে, নিশ্চয়ই কষ্ট করে বুঝতে চাই স্যার। থাকুন আপনি, আর যতদিন ইচ্ছে চণ্ডীপাঠ করুন। অধ্যাপক বলেন, শুনেছি জায়গাটার হাওয়া বেশ স্বাস্থ্যপ্রদ, অন্তত 15টা দিন থেকে দেখি শরীরটা একটু, অর্থাৎ চণ্ডীর অন্তত 2টো অধ্যায় সমাপ্ত করার পর। কিন্তু কি আশ্চর্য, মাত্র আর 1টা ঘন্টা পরেই দেখতে পাই উপেন ও চারু ইংরেজির অধ্যাপক গঙ্গাজলের সেই প্রকাণ্ড কলসি হাতে নিয়ে চলে যাবার জন্য প্রস্তুত হয়েছেন। উপেন ব্যস্তভাবে এগিয়ে এসে প্রশ্ন করে, সে কি, আপনি চলে যাচ্ছেন যে? অধ্যাপক তার কপালে টোকা দিয়ে বলেন, যাবার ইচ্ছে ছিল না, কিন্তু যেতে হলো। আপনার আয়ার কাছে শুনলাম এবং সচক্ষেও দেখলাম আপনি একটা অন্তজের মেয়েকে ঘরে নিয়ে এসে লালন করছেন। উপেন বলে, আশ্চর্য। অধ্যাপক বললেন, আশ্চর্য হতে নেই উপেনবাবু, ধর্মবিধিতে বলে অন্তজের স্পর্শ শুধু দোষাবহ নয়, তার সান্নিধ্যও দোষাবহ। শুধু ছোঁয়াছুঁই নয়, ওসব বস্তু নিকটে রাখাও চলে না। আপনি শিক্ষিত বিদ্বান মানুষ, নিশ্চয়ই জানেন যে সায়েন্সেও এই ভয়ের কথা লেখা আছে। উপেন বলে, কি কথা? অধ্যাপক বলেন, অন্তজ মানুষের শরীর থেকে এক রকমের গ্যাস বহির্গত হয়। সে গ্যাস সদ্বংশের দেহ, মন ও আত্মার ক্ষতি সাধন করে। উপেন বলে, এরকম গ্যাস কি কখনো দেখতে পাওয়া গেছে? অধ্যাপক বলেন, না, আপনি কি কখনো ভাইটামিন দেখেছেন? ভাইটামিন চোখে দেখতে পাওয়া যায় কি? উপেন বলেন, না। অধ্যাপক হাসেন, তাহলে ভাইটামিন কি মিথ্যা? আচ্ছা, আসি, বিদায় নিতে আজ্ঞা দিন তাহলে। চলে গেলেন ধর্মপ্রবক্তা অধ্যাপক। চারুর মুখের দিকে তাকিয়ে গম্ভীর হবার চেষ্টা করতে গিয়ে হেসে ফেলে উপেন, কিন্তু চারু হাসতে পারে না। চারু বলে, আমার সত্যিই কেমন ভয় করছে। উপেন বলে, কিসের ভয়? অম্বির শরীর থেকে যে ভয়ানক গ্যাস বের হয়ে আমাদের দেহ, মন ও আত্মার একেবারে। চারু বলে, ঠাট্টা ছেড়ে দাও। ভদ্রলোক একটি বেলাও না থেকে মুখে একটু জলও না দিয়ে চলে গেলেন, এটা কি ভালো হলো? উপেন বলে, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তবে বলবো খুব ভালো হলো। এসব গোবর মাখানো সায়েন্সকে যারা বিশ্বাস করে তাদেরই অকল্যাণ হয়। ওই রকম লোকের কাছ থেকে চণ্ডীর ব্যাখ্যা শুনেও কোনো কল্যাণ হয় না। হ্যাঁ, একটা কথা ভাবতে খারাপ লাগছে উপেনের, পিসিমা দুঃখিত হবেন। পিসিমা খুব বেশি রাগ করেও ফেলতে পারেন।
যাই হোক, পিসিমার পক্ষে বেশি দিন রাগ করে থাকা সম্ভব হবে না, কারণ যাকে নিয়ে এই সমস্যা সে আর এখানে কতদিন। স্বামী স্ত্রীতে আলোচনা হয়, একটা সমস্যা সম্বন্ধে আলোচনা। এই আলোচনা শুনলে মনে হয় দুটি মানুষ যেন নিজের মনটাকে সন্দেহ করতে পারছে। উপেন বলে, সমস্যাটা কি জানো? কুকুর বেড়ালও 10টা দিন কাছে থাকলে মায়া পড়ে যায়, আর এটা তো হলো মানুষের মেয়ে, ছোট জাতের হোক আর যারই হোক, একটা মানুষের বাচ্চা তো বটেই, বেশি দিন কাছে রাখা উচিত নয়। চারু মাথা নেড়ে সায় দিয়ে বলে, ঠিকই বলেছ, আমি আয়াকে বলে দিয়েছি মেয়েটাকে দূরে দূরে রাখবে। উপেন বলে, হ্যাঁ, ওসব জিনিসের সঙ্গে ঘেঁষাঘেঁষি ছোঁয়াছুঁয়ি না হওয়াই ভালো। চারু বলে, জাতটাও তো ভালো নয়। উপেন বলে, আসল কথা হলো ছোঁয়াছুঁয়ি হলেই একটা মায়া পড়ে যেতে পারে। এই আলোচনা শুনলে মনে হয় নিজের নিজের মনকে চিনতে পেরেছে দুজনেই, তাই আগে থেকেই সাবধান হবার জন্য যেন প্রতিজ্ঞা করছে দুজনে। আবার স্মরণ করিয়ে দেয় চারু, চৌকিদারকে তাড়া দাও যেন তাড়াতাড়ি জাতের লোক নিয়ে আসে আর মেয়েটাকে নিয়ে যায়। কদিন পরের ঘটনাতেই কিন্তু প্রমাণিত হয়ে যায় নিজের নিজের মনকে চিনতে ভুল করেছে দুজনেই। একটা পরের মেয়ে তাকে ছোঁয়াও উচিত নয়, কারণ ছোঁয়াছুঁয়ি হলে মায়া পড়ে যেতে পারে। কিন্তু এই মায়া এড়াবার শক্তি দুজনের কার কতখানি আছে সেটা নিশ্চয়ই কল্পনা করতে পারেনি দুজনের একজনও। এত যুক্তি বুদ্ধি খাটিয়ে যে প্রতিজ্ঞা করলো দুজনে, সেই প্রতিজ্ঞাটাই ঠুনকো কাচের মতো ছোট একটি ঘটনায় ভেঙে গেল। আর তার ফল হলো এই যে দুজনেই দুজনের উপর রাগ করে আর অভিযোগ করে আর একটা সমস্যা সৃষ্টি করে বসল। 7 দিনের জন্য দূরের এক লাইন দেখার জন্য সফরে বের হয়েছিল ইঞ্জিনিয়ার উপেন। ফিরে এসে যখন বাংলো বাড়ির ফটকে প্রবেশ করে উপেন, তখন দেখতে পায় আয়া একটু দূরে দাঁড়িয়ে আছে। আয়ার কোলে একটা বাচ্চা মেয়ে। চেঁচিয়ে ডাক দেয় উপেন, রমা, রম, রমু। আয় কাছে আসছে না দেখে হাত তুলে ইঙ্গিতে কাছে আসতে বলে। আয়া কাছে আসতেই উপেনের দুই চক্ষু যেন একটা স্পর্শে হেসে ওঠে। হ্যাঁ, এটা কে রে? এটা সেই অম্বালিকাটা না? আয়া হাসে। উপেন বলে, ভয়ানক দুষ্টু হবে এই মেয়েটা, দেখছো না কী রকমের চোখ? বলতে বলতে মেয়েটার গাল টিপে আদর করে ফেলে উপেন। অম্বি টট। জানলা দিয়ে এই দৃশ্য দেখে ভ্রুকুটি করে চারু। উপেন ঘরে প্রবেশ করতেই চারু প্রায় একটা ঝগড়ার মতো ব্যাপার বাঁধিয়ে তোলে। তুমি ছুঁলে কেন মেয়েটাকে? তাতে কি হয়েছে? আমার জাত গিয়েছে? জাত যাবে কেন? কিন্তু নিজের কথাই তো রাখতে পারলে না। আদর করার জন্য তোমার নিজের মেয়ে ঘরে নেই? সেই সন্ধ্যাতেই প্রতিশোধ নিল উপেন। হঠাৎ চারুর কাছে ব্যস্তভাবে ছুটে এসে প্রশ্ন করে, থার্মোমিটার আছে? আছে, কেন? মেয়েটার জ্বর এসেছে বোধহয়। কোন মেয়েটার? অম্বির। নিশ্চয়ই সাংঘাতিক জ্বর, বোধহয় গা পুড়ে যাচ্ছে। চমকে ওঠে, বিচলিত হয় চারু। জ্বর কেন হলো? কি আশ্চর্য! ইস, পুড়ে যাবে কেন? কি যে বলছো, মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। উপেন বলে, মেয়েটার মুখটা দেখলেই বুঝতে পারবে। আয়ার ঘরের ভিতরে এসে ঢোকে চারু। সঙ্গে সঙ্গে উপেনও আসে। কিন্তু হঠাৎ ভুল করলো চারু। অম্বির কপালে হাত দিয়ে বারবার যেন একটা শিশুর অসহায় জীবনের কোমল স্পর্শ অনুভব করে চারু। আশ্চর্য হয়ে বলে, কই, জ্বর বলে তো মনে হচ্ছে না। সেই মুহূর্তে দেখতে পায় চারু মুখ টিপে হাসি লুকিয়ে গম্ভীর হবার চেষ্টা করছে উপেন। উপেন বলে, নিজের কথাই তো রাখতে পারলে না, মেয়েটাকে ছুঁয়ে ফেললে কেন? রাগ করে উত্তর দিতে গিয়ে হেসে ফেলে চারু। তারপর আবার শান্ত চিত্তে আর শান্ত স্বরে দুজনের মধ্যে আলোচনা চলতে থাকে। আসল কথা কি জানো, কাছে রাখলে এরকম ছোঁয়াছুঁয়ি হবেই। আর উপেন বলে, আর মায়া টায়া পড়বেই। চারু বলে, উপেন বলে, কাজেই তাড়াতাড়ি সরিয়ে দেওয়া ভালো। নিজের মেয়ে নিয়েই উদ্বেগ আর দুশ্চিন্তায় তাল সামলাতে পারে না মানুষ, তার উপর যদি একটা পরের মেয়েকে নিয়ে, না, আর দেরি করা ঠিক হবে না। আর 2-1 মাসের মধ্যে মধুপুরে বদলি হতে হবে। তার আগেই মেয়েটাকে ওর একটা জাতের লোকের কাছে। পিসিমার চিঠি এসেছে।
সকল ব্যাপার শুনিয়া বড়ই দুঃখিত হইলাম। তুমি জানো তুমি কত উচ্চ সদ্বংশের সন্তান। তোমার সৎপুরুষের কেহ কুলীন ব্যতীত অন্য কোনো নিজ ঘরের সহিত কুটুম্বিতা পর্যন্ত করে নাই। ভাবিয়া পাই না তুমি কি করিয়া তোমার জাতির উচ্চতা ও সুচিতা ভুলিয়া একটি অন্তজের মেয়েকে ঘরে স্থান দিতে পারো। আশা করি পত্রপাঠ উহাকে বিদায় করিয়া দিবে। পিসিমার চিঠি পড়ে ক্ষুব্ধ হয় উপেন, কিন্তু পিসিমার উপর ক্ষুব্ধ হতে পারে না। পিসিমা ওই জাতের বড়াই নিয়েই তার সারা জীবন ব্যস্ত হয়ে রয়েছেন। কলকাতায় যখন কলেজে পড়তো উপেন, তখন প্রতি রবিবার এই পিসিমারই বাড়িতে এসে খেয়ে যেতে হতো। পোলাও থেকে পায়েস 20 রকমের খাবার নিজের হাতে রান্না করে উপেনকে খাওয়াতেন এবং খাইয়ে খুশি হতেন পিসিমা। আমার সব কুটুম্বের মধ্যে তুমি সবচেয়ে বড় বংশের ছেলে উপেন, তাই তো তোমাকে সবচেয়ে বেশি স্নেহ করি। পিসিমার স্নেহের কারণটা যাই হোক, স্নেহটা তো আর মিথ্যা নয়। পিসিমার সম্পর্কে বিশেষ একটা শ্রদ্ধার টান অনুভব করে উপেন। এমন পিসিমা দুঃখিত না হলেই ভালো। অম্বির কথাটা বারবার ভাবতে হচ্ছে। পিসিমা যাই বলুন, উপেন আর চারু ঠিক জাত বাঁচাবার সমস্যা নিয়ে মনটাকে দুশ্চিন্তায় বিব্রত করছে না। অম্বি নামে ওই মেয়েটারও যে একটা ভবিষ্যৎ আছে। মেয়েটার ভবিষ্যৎ কল্পনা করতে গিয়েই সমস্যাটা অনুমান করতে পারে উপেন আর চারু। এই মেয়েকে তো চিরকাল কাছে রাখা যাবে না। ভিন্ন জাতের আর ছোট জাতের একটা মেয়েকে বড় করে তুলতেই আপনজন হয়ে যাবে না মেয়েটা। সমাজ আছে, সমাজের নিয়ম আছে। মেয়েটাকেও ভবিষ্যতে একটা সমস্যায় পড়তে হবে। কিছুদিন মাত্র কাছে রাখতে হবে, কিন্তু এই কিছুদিনের মধ্যে মেয়েটার উপর যেন মায়া পড়ে না যায়। মাত্র এইটুকু হলো উপেন আর চারুর মনের দাবি। বদলি হবার দিন যতই এগিয়ে আসে ততই চৌকিদারকে তাড়া দেয় উপেন। শেষে একদিন বদলি হবার 2 দিন আগে সমস্যা থেকে একেবারে মুক্ত হবার সুযোগ পেয়ে গেল উপেন আর চারু। বাংলোর বারান্দায় বসে বই পড়ছিল উপেন। দূরে লনের বেড়ার গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছিল আয়া, কোলে অম্বি। হঠাৎ ফটকের কাছে আগন্তুক কয়েকটা মূর্তিকে দেখতে পেয়ে চমকে ওঠে উপেন। আসছে চৌকিদার, সঙ্গে আরও 3 জন লোক। চৌকিদারকে দেখতে পেয়ে বিচলিত হয় আর ছটফট করে বারান্দায় এসে ডাকতে থাকে উপেন, আয়া আয়া, শিগগির এদিকে চলে এসো। আয়া নিকটে আসে। চৌকিদার এগিয়ে আসছে। উপেন রাগ করে ধমক দেয় আয়াকে, ওখানে ঘুরঘুর করছো কেন? শিগগির ঘরের ভিতরে চলে যাও। আয়া ঘরের ভিতর চলে যাওয়ার পর মুহূর্তে উপেন যেন সন্ত্রস্তের মতো এক লাফে বারান্দা থেকে সরে গিয়ে অন্য ঘরের ভিতর লুকিয়ে পড়ে। বারান্দায় চিৎকারের মতো কর্কশ কতকগুলি আহ্বানের স্বর বাজতে থাকে। হুজুর হুজুর! যেন এই আহ্বানের শব্দগুলি সহ্য করতে গিয়ে আরও বিচলিত ও সন্ত্রস্ত হয়ে উঠছে উপেন। আস্তে আস্তে পা টিপে টিপে জানালার কাছে এসে একবার বাইরে উঁকি দেয়, তারপর জানালা বন্ধ করে দেয়। চারু এসে বিস্মিত হয়। এ কি হচ্ছে? উপেন বলে, ওরা এসে গেছে। কারা? ওই ওরা, অম্বির জাতের লোক। থরথর করে কেঁপে ওঠে চারুর 2 চোখের দৃষ্টি। কই দেখি। স্বামী আর স্ত্রী একসঙ্গে দৃষ্টি তুলে আবার খোলা জানালা দিয়ে উঁকি দিয়ে বারান্দার দিকে তাকায়। চৌকিদার বলে, 50 টাকা আর কিছু কাপড় চোপড় আর 1-8টা কম্বল, এই পেলেই ওরা মেয়েটাকে নিয়ে গিয়ে পুষতে রাজি আছে হুজুর। উপেন হতভম্বের মতো চারুর মুখের দিকে তাকিয়ে বলে, খুব কম টাকায় তো দাড়ি করেছে, কিন্তু লোকগুলো ভালো কি মন্দ বুঝতে পারছি না। চারু হঠাৎ চেঁচিয়ে ওঠে, ঝাঁটা মারো, দূর দূর দূর! সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মার মূর্তি হয়ে বের হয়ে আসে উপেন। ভাগো ভাগো ভাগো, আগে নিজেরা মানুষ হও, তারপর পরের মেয়েকে মানুষ করতে এসো। যত সব ইডিয়েট, হামবাগ। চৌকিদার ভীতভাবে বলতে থাকে, ছিলাম হুজুর, যাচ্ছি হুজুর। ঠিকই বলেছেন হুজুর। অমানুষগুলোকে তো বিদায় করে দেওয়া হলো, আর হাঁপও ছাড়ল উপেন আর চারু। কিন্তু সমস্যার কথাটা দুজনেই চিন্তা না করে পারে না। এইভাবে যদি মেয়েটাকে ছেড়ে দেবার ইচ্ছা আর চেষ্টা ব্যর্থ হয়, তবে কি হবে উপায়? তাহলে মেয়েটা এ বাড়িরই মেয়ের মতো হয়ে উঠবে যে। তখন
তখন যে মেয়েটাই এই বাড়িকে নিজের বাড়ি বলে মনে করে বসবে। কি জটিল সমস্যা। মেয়েটাকে তখন এই বাড়ি থেকে বিদায় দিলে মেয়েটাই বা সহ্য করবে কেমন করে সেই বিদায়? এখনো কথা বলতে শেখেনি, বোঝেও না, মাত্র আয়ার কোলই চিনতে পেরেছে। কিন্তু আর একটু যখন বড় হবে তখন উপেন আর চারুকেও যে আপনজন বলে মনে করে ফেলবে। এইটুকু একটা শিশুর সেই মনের টানকে ছেড়ে দিতে পারা যাবে তো? অনেক আলোচনা আর গবেষণা করে স্বামী স্ত্রীতে মিলে আর একবার একটা প্রতিজ্ঞা করেন, না আর বেশি দেরি করলে চলবে না। মধুপুরে গিয়েই খোঁজ খবর করে কোনো সাধারণ গরিব, এই ধরো কোনো চাপরাশি বা বেয়ারার ঘরে মেয়েটাকে যদি সঁপে দেওয়া যায় তবে মন্দ হয় না। ছোট জাতির মেয়েদের তো এই বয়সে বিয়ে হয়, কিন্তু টাকা দিলে পাত্র পাওয়া যাবে নিশ্চয়ই। নিশ্চয়ই, আর কোনো সন্দেহ থাকে না উপেন আর চারুর মনে। কিন্তু এইবার থেকে আর একটা বিষয় সাবধান হতে হবে। চারু বলে, মেয়েটা যেন কখনোই ভাবতে না শেখে যে আমরা ওর আপনজন। আমাদের জন্য যেন কোনো মায়া না জেগে বসে মেয়েটার মনে, তাহলেই কিন্তু সমস্যা জটিল হবে। অর্থাৎ এইবার থেকে একটু নির্মম হতে হবে। এই ধরনেরই একটা সিদ্ধান্ত করে উপেন আর চারু। কাঁদছে অম্বি। অম্বির একটানা একঘেয়ে কান্নার স্বর শোনা যায়। বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় চারু। বারান্দার আর এক প্রান্তের দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে আয়াকে ধমক দেয় চারু। মেয়েটা এরকম বিশ্রীভাবে কাঁদছে কেন আয়া? দোলনা ধরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আয়াও চেঁচিয়ে উত্তর দেয়, দোলনা অনেক দুলিয়েছি। চারু বলে, তবে কাঁদছে কেন মেয়েটা? আয়া আরো জোরে চেঁচিয়ে বলতে থাকে, তুমি তো এক মেয়ের মা হয়েছে, তুমি কি জানো না বাচ্চা মেয়ে কিসকে নিয়ে এমন করে কাঁদে? যেন এক ছলক করুণ রক্তের আভা হঠাৎ ছড়িয়ে পড়ে চারুর মুখের উপর। চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে চারু। মনে হয় যেন অনেক কষ্টে আর ইচ্ছা করে শরীরটাকে কাঠ করে রাখতে চাইছে। উপেন গম্ভীরভাবে বলে, শক্ত হতে চেষ্টা করছো বুঝি? চারু খেঁকিয়ে ওঠে, তুমি অসভ্যতা করো না। হাসি লুকোতে গিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় উপেন। মধুপুরের 3 বছরের জীবন দেখতে দেখতে কেটে গেল। আবার নতুন জায়গায় বদলি হওয়ার সময় এগিয়ে এলো। দুজনের মনে হঠাৎ সমস্যাটা আবার দুশ্চিন্তায় জাগিয়ে তোলা। এতদিন যেন মনের ভুলে ভুলেই গিয়েছিল দুজনে। একটা পরের মেয়ে এই ঘরেরই বাতাসে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। কিন্তু এত দেরি করা উচিত ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়। দুজনেই দুজনের উপর দোষারোপ করে। কথা কাটাকাটির পর আবার দুজনেই শান্তভাবে আলোচনা করে। মেয়েটারই ওপর অন্যায় করা হচ্ছে, আর দেরি করলে বাড়ির মেয়ের মতো হয়ে উঠবে যে। তখন কি হবে উপায়? বিয়ের বয়স যখন হবে তখন বিয়েই বা হবে কার সঙ্গে? মেয়েটার মন এই বাড়ির মেয়ের মতো হয়ে উঠবে, অথচ বিয়ে দিতে হবে একটা ছোট ঘরে। কেমন করে সেই ঘরকে সহ্য করবে মেয়েটা? তার চেয়ে এখান থেকে যাবার আগে একটা পাত্রটাত্র খুঁজে বের করে মেয়েটার গতি করে দেওয়া যায় তো ভালো। ঘরের জানালায় একটা ছোট্ট মেয়ের হাসি হাসি মুখ ভেসে ওঠে, রমার মুখ। বাইরের ফুলের টবের উপর দাঁড়িয়ে জানালা দিয়ে উঁকি দেয় আর ডাক দেয় রমা, বাবা। তারপরে ডাক দেয়, মা। চারু বলে, দুষ্টুমি করো না রমা, যাও পুতুল নিয়ে খেলা করো। ঘরের অন্য একটা জানালায় আর একটা ছোট্ট মেয়ের হাসি হাসি মুখ হঠাৎ ভেসে ওঠে। বাইরের ফুলের টবের উপর দাঁড়িয়ে জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়েছে অম্বি। উঁকি দিয়েই উপেনের দিকে তাকিয়ে ডাক দেয়, আপ্পি। তারপর চারুবালার মুখের দিকে তাকিয়ে ডাক দেয়, আম্মি। দৌড়ে চলে গেল অম্বি। উপেন আর চারু আলাপ করে, এই ডাকগুলো কি অম্বি আপনা আপনি শিখিল? চারু বলল, না, আয়া শিখিয়েছে। উপেন বলে, যাক তবু ভালো, রমার মতো বাপ মা আরম্ভ করলেই হয়েছিল আর কি। কি আশ্চর্য! এই ধরনেরই এক একটা প্রাচীর তুলে নিজের মেয়ের কাছ থেকে পরের মেয়েকে দূরে সরিয়ে রেখেছে উপেন আর চারু। অম্বির কাছে তারা হলো আপ্পি আর আম্মি, বাবা আর মা নয়। কিন্তু যখন রমা আর অম্বির ঝগড়ার ভাষা শুনতে পায়
তখন দুজনেই আবার আশ্চর্য হয়, আর মনের এলোমেলো চিন্তার মধ্যে বুঝতে পারে এই ব্যবধান যে ব্যবধানই নয়। পৃথিবীতে এক আপ্পি আর আম্মিকে পেয়েই ধন্য হয়ে গিয়েছে অম্বি। রমা অম্বিকে তুচ্ছ করে মুখ বেঁকিয়ে বলে, তোর তো মা নেই। অম্বি বলে, তোর তো আম্মি নেই। রমা বলে, তোর তো বাবা নেই। অম্বি বলে, তোর তো আপ্পি নেই। উপেন আর চারু দুজনেই একসঙ্গে ধমক দেয়। ও কি হচ্ছে? ধমক দিয়ে যেন বিমর্ষ হয়ে পড়ে দুজনেই। এত সতর্কতা তবু থেকে যেন কোথা থেকে কঠিন বিদ্রূপ চক্রান্ত করে বারবার ভেঙে দিচ্ছে আর ভুয়ো করে দিচ্ছে তাদের এই সতর্কবার্তার প্রাচীরকে।